দ্য লাগুন বাই জোসেফ কনরাড। এই লাগুনটা আমাদের যেটা কম্পোজড হয় সেটা হচ্ছে 1896-এ, অর্থাৎ লেখা হয় 1896-এ, এবং এটা প্রথম পাবলিশ হয় কিন্তু 1897-এ একটা ম্যাগাজিনে। ম্যাগাজিনটার নাম হচ্ছে কর্নহিল ম্যাগাজিন। এবার আমাদের আসতে হবে যে লাগুনটা কি, আসলে এই লাগুনটা কি, হোয়াট ইজ দ্য লাগুন। লাগুন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু উপহ্রদ। আমরা এটার বাংলা পাচ্ছি উপহ্রদ। সংজ্ঞাটা এরকম দাঁড়াবে: A lagoon is a lake of salt water separated from the sea by a reef of sand or coral. তাহলে লাগুন বা উপহ্রদ হলো একটি লবণাক্ত হ্রদ যা বালুভূমি বা প্রবাল প্রাচীর দিয়ে সমুদ্র থেকে বিচ্ছিন্ন থাকে। অর্থাৎ এটার মধ্যে সল্ট লেক থাকবে, সল্ট ওয়াটার থাকবে। এটা একটা সল্ট ওয়াটারের লেক এবং এটা কিন্তু সমুদ্র থেকে বিচ্ছিন্ন। সমুদ্রের কাছাকাছি থাকতে পারে কিন্তু সমুদ্র থেকে বিচ্ছিন্ন। সমুদ্রের জল মাঝে মাঝে এর মধ্যে আসে, ওই জন্য এটা লবণাক্তই থাকে। আর এটা কিন্তু একটু বিচ্ছিন্ন থাকে, সেটা হচ্ছে বালুচর দিয়ে অথবা কোনো কোরাল বা প্রবাল দ্বীপ দিয়ে বিচ্ছিন্ন থাকে। অর্থাৎ এর মাঝখানে সচরাচর সমুদ্রের জল ঢোকে না, বিচ্ছিন্ন থাকে। আমরা যদি ছবিটার দিকে একটু খেয়াল করি তাহলে ছবিটা এরকম আসতে পারে। দেখুন, এটা একটা সি, এই সি আর এটা হচ্ছে লাগুন। এই লাগুনটা কিন্তু এখানে, এই যে সিটা এখানে শেষ হয়ে গিয়েছে, আর এখানে এই যে বালুচর, এই বালুটা আছে, অর্থাৎ এটা দিয়ে এখানে কিন্তু মুখটা বন্ধ। যখন সমুদ্রের ঢেউ খুব বেশি হয় তখন এই জলটা এখানে আসে এবং এখানে কিন্তু সেই জলটা থাকে। আর এর পাশে আমরা কিন্তু দেখি বিভিন্ন রকম উদ্ভিদ জগৎ থাকে। এটা আমরা জিওগ্রাফিক্যালি দেখি অনেক সময়। এবার ব্যাপারটা হচ্ছে এই গল্পটার নামকরণটা লাগুন কেন হলো, সেই নামকরণের সার্থকতাটা আমরা পরে আসবো। কিন্তু এখন যেটা জরুরি সেটা হচ্ছে এই গল্পটার সেটিংটা কিন্তু এই লাগুনে। অর্থাৎ এখানকার যে মূল ক্যারেক্টার এবং তাকে নিয়ে যে গল্পটা, সেই গল্পটার কিন্তু কেন্দ্রবিন্দু এই লাগুনে, এবং এই লাগুনেই এই ঘটনাগুলো ঘটে। তাই এই লাগুনটার একটা বিশেষ গুরুত্ব কিন্তু আছে। এবার নামকরণ কতটুকু সার্থক সেটা আমরা একদম শেষে গিয়ে আলোচনা করব। তাহলে চলুন এখন আমাদের গল্পটাতে আবার চলে যাই। গল্পটা লাইন বাই লাইন আমরা গল্পের বাংলা মানেটা করি, যাতে এর থেকে যে কোনো রকম প্রশ্ন আসলে আমাদের সব রকম প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। দ্য লাগুন বাই জোসেফ কনরাড। The white man, leaning with both arms over the roof of the little house in the stern of the boat. এখানে এটুকু পড়লে আমরা যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে প্রথম চরিত্রটা, সেটা হচ্ছে একজন হোয়াইট ম্যান, একজন শ্বেতাঙ্গ মানুষ আছেন। সেই শ্বেতাঙ্গ মানুষটা কি করছেন, শ্বেতাঙ্গ মানুষটা তার দুটো আর্ম দিয়ে ভর দিয়ে আছেন, লিনিং করে আছেন, ঝুঁকে পড়ে আছেন। কিসে? একটা নৌকা আছে, সেই নৌকাটার মধ্যে একটা ঘর আছে, ছোট্ট একটা ঘর আছে, তার যে ছাদটা আছে সেই ছাদের উপরে হাতটা দিয়ে ঝুঁকে আছেন। তাহলে একটা ক্যারেক্টার হোয়াইট ম্যান পাচ্ছি, এবং তিনি কি করলেন, সেইড টু দ্য স্টিয়ার্সম্যান, এভাবে থেকে ঝুঁকে পড়ে থেকে তিনি স্টিয়ার্সম্যানকে বললেন। এখানে কিন্তু আর একটা চরিত্র পাচ্ছি আমরা, সেই চরিত্রটা হচ্ছে স্টিয়ার্সম্যান। স্টিয়ার্সম্যানকে, যিনি নৌকার গতিপথটা ঠিক করেন, অর্থাৎ নৌকাটা কোন দিকে যাবে সেই তার উপরেই কিন্তু স্টিয়ারিংটা তিনি ধরে থাকেন এবং সেইভাবেই তিনি কিন্তু নৌকাটাকে চালনা করেন। সেই ব্যক্তি হচ্ছে স্টিয়ার্সম্যান। সেই স্টিয়ার্সম্যানকে বললেন, কি বললেন, উইল পাস দ্য নাইট ইন আরশাস ক্লিয়ারিং, আমরা রাত্রিটা আরশাতের বাড়িতে কাটাবো। এখানে আরশাস ক্লিয়ারিং বলতে কিন্তু আরশাতের বাড়িটা বোঝাচ্ছে, কিন্তু আরশাতের হাউসের পরিবর্তে ক্লিয়ারিং শব্দটা কেন? ক্লিয়ারিং শব্দটা এই কারণে, আমরা যে লাগুনটা পেলাম সেখানে আমরা এটাও আলোচনা করলাম যে জায়গাটা কিন্তু হচ্ছে বিভিন্ন জঙ্গল ইত্যাদি দিয়ে কিন্তু ভর্তি থাকে। তো এরকম একটা পরিবেশ যেখানে বিভিন্ন জঙ্গল টঙ্গল বা গাছপালা দিয়ে ভর্তি থাকে, সেখানে যদি কেউ
সেই জঙ্গল একটু সাফ করে নিয়ে সেখানে যদি একটু ঘর করে এবং থাকার মতো একটা পরিবেশ তৈরি করে, সেটাকে কিন্তু আমরা ক্লিয়ারিং বলি। তাহলে এখানে আমরা আরেকটা ক্যারেক্টার পাচ্ছি আরশাদ, তার একটা ক্লিয়ারিং বা বসবাসের জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু জঙ্গল বা ঝোপঝাড় দিয়ে ভর্তি, সেটার মধ্যে একটু পরিষ্কার করে নিয়ে তৈরি করা তার বাড়িটা, এবং সেখানেই কিন্তু এই রাত্রিটা কাটাতে চাচ্ছে আমাদের এই শ্বেতাঙ্গ মানুষটি বা হোয়াইট ম্যান। তাহলে আমরা তিনটা ক্যারেক্টারের সঙ্গে এখানে পরিচয় হয়ে যাচ্ছে আমাদের, একটা হোয়াইট ম্যান, এবং দ্বিতীয় হচ্ছে স্টিয়ার্সম্যান, এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে আরশাদ, যার একটা হাউস আছে, সেই হাউসের মধ্যে ওনারা রাত্রি কাটাবেন। কেন কাটাবেন? ইট ইজ লেট, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। এবার তাহলে আরেকটা কিন্তু আমরা দৃশ্য পাচ্ছি, আমরা একটা সময় পাচ্ছি। সময়টা হচ্ছে যেহেতু রাত্রি হবে, ওরা আমাদের হোয়াইট ম্যান এবং তার সাথীরা নৌকাতে আছেন। এবার রাত্রিবেলা নৌকা চালানো খুবই অসুবিধাজনক, তাই ওনারা কিন্তু রাত্রিটা থাকতে চাচ্ছেন আরশাদের বাড়িতে। তার মানে আমরা সময়টা ধরে নিচ্ছি যে সন্ধ্যা লাগেনি, এখনো সন্ধ্যা লাগার আগ মুহূর্ত, এরপরে দেরি হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু সময়টা আমরা পাচ্ছি। তাহলে সন্ধ্যা লাগার আগ মুহূর্ত, এখনো সূর্য ডোবেনি, আমরা দেখব একটু পরেই। দ্য মলয় অনলি গ্রান্টেড, মলয় অর্থাৎ স্টিয়ার্সম্যান, যিনি মালয়েশিয়ার আদিবাসী, যিনি মালয়েশিয়ার বাসিন্দা, তাদেরকে আমরা মলয় বলি। সেই মলয় কিন্তু একটু বিরক্তির সুর প্রকাশ করলেন, যেটাকে আমরা ঘোঁত ঘোঁত করা বলি। তিনি একটু ঘোঁত ঘোঁত করলেন, অর্থাৎ তার কিন্তু বেশি একটা ইচ্ছে নেই এই আরশাদের বাড়িতে থাকার। কি কারণে ইচ্ছে নেই সেটা আমরা গল্পের মধ্যেই পাবো, কিন্তু এখন তিনি একটু বিরক্তি প্রকাশ করলেন। অ্যান্ড ওয়েন্ট অন লুকিং ফিক্সডলি অ্যাট দ্য রিভার, এবং এক দৃষ্টিতে সে নদীর দিকে তাকিয়ে থাকলেন। অর্থাৎ বেশি একটা যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেতে হচ্ছেই, কারণ তিনি যার সঙ্গে আছেন, এই মলয় যার সঙ্গে আছেন, সেই হোয়াইট ম্যান, এই নৌকাটার মালিক, তাদের কথা মতোই, তার কথা মতোই চলছে নৌকাটা। তিনি যেখানে থাকতে চাইবেন সেখানেই থাকতে হবে, উপায় না দেখেই তিনি কিন্তু নৌকার তাই বসে আছেন এবং সেই নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। The white man rested his chin on his crossed arms. তখন এই হোয়াইট ম্যানটা কি করলেন? হোয়াইট ম্যানটা তার হাতটাকে আড়াআড়ি করে দিলেন, হাতটা আড়াআড়ি করে তার মধ্যে চিবুকটা রাখলেন। সে দাঁড়িয়েই আছেন কিন্তু তিনি ঘরটার ওখানে, তার মাথাটা ঝুঁকে পড়ে ঘরটার ছাদের মধ্যে। and gazed at the wake of the boat, এবং গেস্ট মানে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। at the wake of the boat, at the wake of the boat মানে কি? তাহলে চলুন at the wake of the boat একটু জানি। wake of the boat হচ্ছে আমরা কোনো যখন নৌকা বা এরকম জিনিস যেগুলো জলে সাঁতার কাটে, এই জিনিসগুলো আমরা নৌকার ক্ষেত্রেই ধরছি এই গল্পের ক্ষেত্রে। যখন নৌকাটা চলে তখন আপনারা খেয়াল করবেন যে এই নৌকা কিন্তু জল কেটে কেটে চলে। এই যে জল কেটে কেটে চলা, এই যে পিছনটাতে একটা কিন্তু তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গের সৃষ্টিটা, এই তরঙ্গটাই কিন্তু ওয়েক অফ দ্য বোট। তাহলে আমাদের এই যে এখানে খেয়াল করুন, এই হোয়াইট ম্যান, ইনি এই ঘরটার মধ্যে চিবুকটা দিয়ে তাকিয়ে আছেন, এবং কোনটার দিকে তাকিয়ে আছেন? এক দৃষ্টিতে তাকিয়ে আছেন হচ্ছে ওয়েক অফ দ্য বোটের দিকে, এই জলের ঢেউয়ের তরঙ্গের দিকে তাকিয়ে আছেন। এটা কিন্তু হচ্ছে এই ওয়েক অফ দ্য বোট। At the end of the straight avenue of forest, cut by the intense glitter of the river, the sun appeared unclouded and dazzling. আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে জায়গাটি দিয়ে আমাদের হোয়াইট ম্যান এবং তার সাথীরা ভ্রমণ করছেন, সেটা কিন্তু প্রধান নদীতে অবস্থিত নয়। প্রধান নদীর গতিপথ থেকে একটু ছেড়ে শাখা নদীর দিকে তাদেরকে যেতে হচ্ছে। তখন এর যে দুপাশের যে ঘন জঙ্গলটা আছে, এই জঙ্গলটা ছেড়ে গতিপথ ধরে তারা এগিয়ে আসছেন, এবং তখন প্রধান নদীপথের গতিপথ যেটা ওনারা ছেড়ে আসছেন, তখন সেই গতিপথটা কীরকম দেখাচ্ছে বা নদীর পিছনটা কীরকম দেখাচ্ছে, আমাদের হোয়াইটম্যান যেটা দেখতে পাচ্ছেন সেটা কীরকম দেখাচ্ছে? সেটা কিন্তু দেখাচ্ছে হচ্ছে ইন্টেন্স গ্লিটার অফ দ্য রিভার। সেটাকে কিন্তু নদীটা খুব চকচক করছে, একদম চকচক করছে, ইন্টেন্স গ্লিটার দেখা যাচ্ছে।
এখানে সান এপিয়ার্ড আনক্লাউডেড, ঠিক পিছনটাতে যে জায়গাটাতে চকচক করছে সেখানে সূর্যকে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে একদমই মেঘমুক্ত এবং ড্যাজলিং, চোখ ধাঁধিয়ে দিচ্ছে সূর্যের আলোটা। পয়েজড লো ওভার দ্য ওয়াটার, আর সূর্যটা অনেকটা নিচুতে নেমে আসছে, দ্যাট শোন স্মুথলি লাইক এ ব্যান্ড অফ মেটাল, এবং এরকম করে চকচক করছে যেন মনে হচ্ছে এটা কোনো মেটালের, কোনো ধাতব পদার্থের একটা ব্যান্ড বা গোলাকৃতি একটা চাকতির মতো হয়ে গিয়েছে। এই জায়গাটাতে কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমরা এখানে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, বা কনরাড আমাদেরকে স্পষ্ট করে দিতে চাচ্ছেন যে আমরা যে জায়গাটা ছেড়ে আসছি সেই জায়গাটা কিন্তু আলো, সেই জায়গাটাতে ইন্টেন্স গ্লিটারিং একটা আছে, এবং যেটার দিকে আমরা জার্নি করছি সেটা কিন্তু অন্ধকার আস্তে আস্তে হচ্ছে, আমরা অন্ধকারে পৌঁছাইনি কিন্তু একটা অন্ধকারের দিকে আমরা যাচ্ছি। আলোর গ্লিটারিংটা কমে আসছে, ক্রমশ সেটা অন্ধকারের দিকে আসছে। সেই রিফ্লেকশনটা কিন্তু আমাদের আগে থেকে তিনি দেওয়ার চেষ্টা করছেন, এবং সেটা কিন্তু আরও যখন গল্পটা এগিয়ে যাবে, সেই গল্পটা কিন্তু যত এগিয়ে যেতে থাকবে তত কিন্তু এই অন্ধকার গভীরতর হতে থাকবে। দ্য ফরেস্ট সোম্বার অ্যান্ড ডাল, এই ফরেস্টটা কিন্তু হচ্ছে একদম সোম্বার এবং ডাল। আমরা জানি সোম্বার মানে হচ্ছে বিষাদময়, এবং একই সঙ্গে কিন্তু ডাল, প্রাণহীন। কেন বিষাদময় এবং প্রাণহীন? এর মধ্যে প্রাণ নেই, শুষ্ক এবং বিষাদময়। কেন? এই কারণেই যে এর মধ্যে কোনো লাইফ কিন্তু দেখা যাচ্ছে না, এর মধ্যে কোনো জীবন দেখা যাচ্ছে না, এর মধ্যে কোনো রকম নড়াচড়া দেখা যাচ্ছে না। আমরা পাচ্ছি স্টুড মোশনলেস। দেখুন সেন্টেন্সটা, স্টুড মোশনলেস। এটা কিন্তু একদম ফরেস্টটা একদম মোশনলেস হয়ে আছে, এর মধ্যে কোনো গতি নেই, কোনো নড়াচড়া নেই, কিচ্ছু নেই। অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হয়ে আছে। পাখির ডাকটাও কিছু নেই, আমরা পাচ্ছি না, একদম নিস্তব্ধ মনে হচ্ছে। অন ইচ সাইড অফ দ্য ব্রড স্ট্রিমের দুপাশেই কিন্তু একদম মোশনলেস এবং সাইলেন্ট মনে হচ্ছে, এবং ফরেস্টটা একই সঙ্গে বিষাদময়, একই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন, একই সঙ্গে প্রাণহীন, এরকম একটা দিকে আমরা যাচ্ছি। এবং সেটা কিন্তু গল্পের একটু হিন্ট দিচ্ছে যে গল্পটা কিন্তু আস্তে আস্তে একটা মানুষের জীবন এরকম যে অন্ধকারাচ্ছন্ন একটা জীবন, সেই জীবনের মধ্যে আলোর দিশে কম, সেই জায়গাটা কিন্তু আমরা পাবো। সেই জায়গার হিন্টসগুলো কিন্তু এই পরিবেশের মধ্যে থেকে আমাদের লেখক আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন, সেই পরিবেশটাকে তুলে ধরে তার জীবনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। অ্যাট দ্য ফুট অফ বিগ টাওয়ারিং ট্রিজ, ঠিক বড় বড় এবং অনেক সুউচ্চ গাছগুলোর নিচে, গোড়ার দিকে, ট্রাঙ্কলেস নিপা পামস, কতগুলো নিপা পাম গাছ আছে যেগুলোর কোনো শাখা প্রশাখা হয় না, সেগুলো রোজ ফ্রম দ্য মাড অফ দ্য ব্যাঙ্ক, সেগুলো কিন্তু সেই নদীর তীরটার যে কাদাগুলো আছে সেখান থেকে উঠে এসেছে সেই নিপা পাম গাছগুলো। ইন বাঞ্চেস অফ লিভস, কতগুলো এর ডালপালা আছে, সেই ডালপালাগুলো কিরকম? এনরমাস অ্যান্ড হেভি, সেগুলো বড় বড় এবং ভারী। দ্যাট হাং আনস্টিয়ারিং, এখানে একটু জিনিস খেয়াল রাখুন, এই ডালপালাগুলো আছে ঠিকই, কিন্তু ডালপালাগুলো কিন্তু আনস্টিয়ারিং মানে হচ্ছে নড়াচড়া করছে না। ওভার দ্য ব্রাউন সোয়ার্ল অফ এরিস, এখানে কতগুলো, যখন মানে আমরা ব্যাংকটা দেখি, নদীর ব্যাংকটা দেখি, সেই ব্যাংকের মধ্যে কিন্তু কিছু সোয়ার্ল তৈরি হয়, কিছু গোল গোল পাকের জিনিস তৈরি হয়, সেখানে কিন্তু অনেক একটু জল থাকে, সেই কালারগুলো কিন্তু ব্রাউন হয়ে গেছে, একটু ঘোলাটে হয়ে গেছে। সেখান থেকে ডালগুলো কিন্তু উপর থেকে ঝুঁকে সেই অবধি পৌঁছেছে, কিন্তু সেই ডালগুলো ঝুঁকে পড়লেও কি হবে, ডালগুলো কিন্তু হচ্ছে আনস্টিয়ারিং, অর্থাৎ কোনো নড়াচড়া করছে না। এখানে আমরা পাচ্ছি কিন্তু একদমই একটা নিস্তব্ধ পরিবেশ, কোনো কিছুই নেই, হাওয়া বলতে কিছু নেই আমরা পাচ্ছি। দেখুন, ইন দ্য স্টিলনেস অফ দ্য এয়ার, বাতাসটা এখানে একদম স্থির। সেই স্থির বাতাসের মধ্যে এভরি ট্রি, প্রত্যেকটা গাছ, এভরি লিফ, প্রত্যেকটা পাতা, এভরি বাও, প্রত্যেকটা ডালপালা, এভরি টেন্ড্রিল অফ ক্রিপার, যেগুলো আমাদের গাছপালাগুলো আছে, ক্রিপারগুলো যেগুলো আছে, লতা পাতাগুলো, সেই লতা পাতাগুলোর যেগুলো আকর্ষ আছে সেগুলো অবধি, এভরি পেটাল অফ মাইনুট ব্লুসমস, এবং যে ছোট ছোট ফুলগুলো আছে তাদের প্রত্যেকটা পাপড়ি, সেগুলো অবধি,
seemed to have been bewitched into an immobility, perfect and final. সেই সব কিছুই, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা ডাল, প্রত্যেকটা ছোট ছোট আকর্ষ বা প্রত্যেকটা পাপড়ি, সব কিছুই মনে হচ্ছে কেউ যেন বিউইস্ট করে দিয়েছে, কেউ যেন জাদু খাটিয়ে স্তব্ধ করে দিয়েছে, ইমোবাইল বানিয়ে দিয়েছে। তারা নড়াচড়া করতে পারছে না, তারা কিন্তু একদম স্থির হয়ে আছে। জাদু দিলে যেরকম কোনো স্থির হয়ে যায়, একদম প্রস্তুরীভূত হয়ে যায় বা পেট্রিফাইড হয়ে যায়, মানে ওখান থেকে আর নড়াচড়া করার শক্তিটা থাকে না। এই পাতাগুলো, গাছগুলোর যেন সেই অবস্থাই হয়ে গেছে, এগুলো যেন একদম ইমোবাইল হয়ে গিয়েছে। সেই ইমোবিলিটিটা কীরকম? ইমোবিলিটিটা কিন্তু হচ্ছে পারফেক্ট, একদম মনে হচ্ছে এর থেকে আর কোনো রকম কোনো চেঞ্জ হবে না, অ্যান্ড ফাইনাল, এবং এটা কিন্তু এর কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুটোই বর্ণনা করে দিয়েছে, এটা একদম পারফেক্টলি ইমোবাইল হয়ে গিয়েছে এবং ফাইনালি এর পরে আর কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। এই অর্থে কিন্তু এখানে ইমোবিলিটিটাকে ব্যবহার করা আছে প্রত্যেকটা জিনিসের। অর্থাৎ পরিবেশটা দেখুন, পরিবেশটা একটা নিস্তব্ধ পরিবেশ, একটা কোনো কিছু নড়াচড়া করছে না, এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে এই গল্পের মধ্যে আমরা যাদেরকে পাচ্ছি, হোয়াইট ম্যান এবং তার সাথীরা কিন্তু এগিয়ে চলছে এমন একটা জায়গাতে, সেই জায়গাটার বর্ণনাটা অন্ধকারাচ্ছন্ন। আমরা দেখব, nothing moved on the river but the 8 paddles that rose flashing regularly. শুধু 8টা প্যাডলস ছাড়া, প্যাডলসগুলো কি, যেটা দিয়ে নৌকাটাকে চালানো হয়, সেই নৌকার প্যাডলসগুলো, সেই প্যাডলসগুলো ছাড়া আর নৌকা মানে নদীটার মধ্যে কোনো কিছুই নেই। সেই প্যাডলসগুলো কিন্তু ফ্ল্যাশিং করছে, অর্থাৎ সেই জল কাটছে, রেগুলারলি জল কাটছে, ডিপ টুগেদার উইথ এ সিঙ্গল স্প্ল্যাশ, সবগুলো একসঙ্গে ডুব দিয়ে সেই প্যাডলগুলো জল কেটে কেটে যাচ্ছে। while the steersman swept right and left with a periodic and sudden flourish of his blades. আর স্টিয়ার্সম্যান কি করছে? স্টিয়ার্সম্যানের যে প্যাডেলটা আছে, তিনি কিন্তু একবার রাইটে এবং একবার লেফটে সময় নিয়ে, একবার রাইটে একবার লেফটে এরকম করে কিন্তু তার প্যাডেলটাকে চালাচ্ছেন, এবং তার সাডেন ফ্লারিশ মানে একটু হঠাৎ করে এপাশ ওপাশ ব্লেডটা চালানোর ফলে কি হচ্ছে, ডেসক্রাইবিং এ গ্লিন্টিং সেমি সার্কেল, একটা চকচকে একটা সেমি সার্কেল তৈরি হচ্ছে অ্যাবভ হিজ হেড, তার মাথার উপরে। অর্থাৎ সেই প্যাডেলটাকে যখন একবার ডান দিকে নিচ্ছেন, আবার তার ঠিক পরেই আবার বাঁদিকে নিচ্ছেন, এভাবে কিন্তু যখন তিনি প্যাডেলটাকে এপাশ ওপাশ করছেন, তার মাথার উপরে কিন্তু একটা সেমি সার্কেলের মতো মনে হচ্ছে, অর্ধচন্দ্রাকৃতির মতো মনে হচ্ছে, সেই প্যাডেলটা দিয়ে অর্ধচন্দ্রাকৃতি তৈরি হচ্ছে। The churned up water frothed alongside with a confused murmur. এবং এই যে জল কেটে কেটে এগিয়ে চলাটা, সেই জলের মধ্যে কিন্তু তখন একটা কনফিউজড মারমার তৈরি হচ্ছে, এরকম একটা মারমার, মারমার মানে জানি আমরা একটা মর্মর ধ্বনি, একটা বিড়বিড় করা ভাব, সেই সেটা তৈরি হচ্ছে, এবং সেটা মানে এই শব্দটা কিন্তু একদম অস্পষ্ট তৈরি হচ্ছে। আচ্ছা, পরেরটা দেখুন, and the white man's canoe advancing upstream in the short-lived disturbance of its own making. এবং যে হোয়াইট ম্যানটা আছে, সেই হোয়াইট ম্যানটার ক্যানোই, ছোট্ট নৌকা যেটা আছে, সেটা অ্যাডভান্সিং আপস্ট্রিম, সেটা কিন্তু স্রোতের প্রতিকূলে এগিয়ে চলছে, এবং তার ফলে কিন্তু একটা শর্ট লিভড ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। অর্থাৎ অল্প কিছু একটা মানে ডিস্টার্ব হচ্ছে পরিবেশটার মধ্যে। কেন পরিবেশটার মধ্যে এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশ, তার মধ্যে এই ডিস্টারবেন্সের একটাই কারণ, সেই নৌকাটার চলাফেরাটা, সেই নৌকাটার চলাফেরাটার জন্য কিন্তু অফ ইটস ওন মেকিং, সেই নৌকাটা নিজের চলাফেরার জন্য কিন্তু একটা ডিস্টার্ব তৈরি হচ্ছে, এবং সেইভাবেই কিন্তু এই নৌকাটা এগিয়ে চলছে এবং প্রতিকূল পরিস্থিতিতে। কোন নৌকাটা? এই হোয়াইট ম্যানের ক্যানোইটা। আচ্ছা, seemed to enter the portals of a land. তারপরে এরকম করে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছে এমন একটা ল্যান্ডে গিয়ে পৌঁছেছে, from which, যেখান থেকে the very memory of motion, গতির যে স্মৃতিটা, অর্থাৎ একটা সময় এখানে গতি ছিল, এর যে স্মৃতি, had forever departed, সেই স্মৃতিটাও মনে হয় অনেক দিন আগেই সেটাও মুছে গেছে। অর্থাৎ এখানে জীবন আছে, বা এখানে কোনো নড়াচড়া আছে, বা এখানে কোনো প্রাণ আছে, বা এখানে কোনো হাওয়া আছে, এরকম কিন্তু কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র সেই হোয়াইট ম্যানের ক্যানোইটার এগিয়ে চলা ছাড়া।
মনে হচ্ছে সবকিছুই যেন স্তব্ধ, সবকিছুই যেন একদম চুপচাপ হয়ে আছে, কোনো নড়াচড়া নেই, স্থির হয়ে আছে। জীবনটা যেন এখানে এই ল্যাগুনটার ঠিক ঢোকার মুখটাতে আমরা কিন্তু স্থির পাচ্ছি। The white man turning his back upon the setting sun. সেই হোয়াইট ম্যানটা কি করলো? হোয়াইট ম্যানটা তার পিছনটা সেটিং সানের দিকে, অস্ত যাওয়া সূর্যের দিকে তার পিঠে রেখে লুকড অ্যালং দ্য এমটি অ্যান্ড ব্রড এক্সপ্যান্স অফ দ্য সি রিচ, তাকিয়ে থাকলো সেই সমুদ্রের, যেখানে সমুদ্রটা বিশাল আকার ধারণ করেছে এবং যে দিকটা একদম ফাঁকা সেই দিকটাতে তাকিয়ে থাকলো। ফর দ্য লাস্ট 3 miles, গত 3 মাইল ধরে, যে 3 মাইল ওরা অতিক্রম করে এসেছে অফ ইটস কোর্স, যেখানে নদীটা অতিক্রম করে এসেছে, দ্য ওয়ান্ডারিং হেজিটেটিং রিভার, এই এলোমেলো এগিয়ে চলা নদী এবং এই হেজিটেটিং রিভার, হেজিটেটিং কেন? অ্যাজ ইফ এন্টাইসড ইররেসিস্টিবলি বাই দ্য ফ্রিডম অফ অ্যান ওপেন হরাইজন, কারণ এখানে নদীটা কিন্তু নিজেকে বাদ মানতে পারছে না, নিজে একটা ফ্রিডমের মুক্তির স্বাদ খুঁজে পেতে চাচ্ছে। কোথায়? ওপেন হরাইজনে গিয়ে সমুদ্রের সঙ্গে মিশবে, একটা সেই ফ্রিডম, সেই স্বাধীনতা। এখানে হেজিটেটিংটাকে আমরা দুরকম কারণে ব্যবহার করছি। একটা হেজিটেট আমরা কখন করি? যখন আমরা কোনো একটা কাজ করতে চাই বা করতে চাই না, তখন আমাদের মধ্যে কিন্তু একটা ইতস্তত বোধ হয়। সেই ইতস্তত বোধটা এখানে নদীটার ক্ষেত্রেও, নদীটা একবার ভাবছে যে আমি সমুদ্রে গিয়ে মিশি, সেই একটা আনন্দ তার মধ্যে কাজ করছে। নদীটা যদি সমুদ্রে গিয়ে মেশে তাহলে তার পরিচয়টা সেই সমুদ্রের সঙ্গে থাকবে, অর্থাৎ সে একটা ব্রড ক্যানভাস পাবে। আবার একই সঙ্গে কিন্তু নদীটার মধ্যে একটা দ্বিধা আছে। দ্বিধাটা এই কারণে যে আমি যদি নদীতে সমুদ্রে গিয়ে মিশি তাহলে কিন্তু আমি আমার নিজের যে সত্তাটা সেটা হারিয়ে ফেলবো। এজন্যই কিন্তু হেজিটেটিং করছে নদীটা, এবং সে ভাবছে সে সেই সমুদ্রে যাবে কি যাবে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে সে আছে। এবং এটা করতে করতেই 3 মাইল এভাবে অতিক্রম করতে করতেই ফ্লস স্ট্রেইট ইনটু দ্য সি, এবার সোজা গিয়ে সেই সমুদ্রে গিয়ে প্রবাহিত হয়েছে। ফ্লস স্ট্রেইট টু দ্য ইস্ট, ঠিক পূর্ব দিকে গিয়ে প্রবাহিত হতে হতে পূর্ব দিকে চলে গিয়ে সমুদ্রে মিশেছে। টু দ্য ইস্ট, সেই পূর্ব দিক, দ্যাট হারবার্স বোথ লাইট অ্যান্ড ডার্কনেস, যেটার মধ্যে একই সঙ্গে আলো এবং অন্ধকার থাকে। কেন একই সঙ্গে আলো অন্ধকার থাকে? কারণ আমরা জানি ইস্ট দিয়েই কিন্তু সকালবেলার আলোটা শুরু হয়, আবার যখন অন্ধকার হয়, যখন সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, তখন কিন্তু অন্ধকারটা ইস্ট দিয়েই আগে আসে, অর্থাৎ আগে পূর্ব পাশটাই কিন্তু অন্ধকার হয়। এজন্য ইস্ট দিকটা এরকম যে এটা দিয়েই প্রথম আলো হয় এবং এটা দিয়েই প্রথম অন্ধকার হয়। এই দিকটাতেই কিন্তু এই নৌকাটা এগিয়ে চলছে, এই নদীটা এগিয়ে চলছে এবং নৌকাটা কিন্তু তার প্রতিকূলে এগিয়ে চলছে। Astern of the boat, the repeated call of some birds, a cry discordant and feeble. নৌকার ঠিক পিছন দিকে কতগুলো রিপিটেড কল শোনা যাচ্ছে পাখিদের, এবং চিৎকারটা কিরকম? চিৎকারটা কিন্তু অগোছালো এবং ক্ষীণ কণ্ঠে, এলোমেলো, ঠিকভাবে আসছে না। স্কিপড অ্যালং ওভার দ্য স্মুথ ওয়াটার, কিন্তু এটা আবার দেখছি যে সেই ডাকটা স্মুথ ওয়াটারের মধ্যে, জলের মধ্যে কিন্তু কোনো নড়াচড়া নেই। আমরা আগেই দেখছি শুধু যতটুকু আছে ততটুকু নৌকাটা চলাফেরা করার জায়গাটুকুতে একটা ঢেউ, ওয়েক যেটাকে আমরা বলছি। আর এখানে স্মুথ ওয়াটারটা কিন্তু এই কারণেই ব্যবহার করা, স্মুথ ওয়াটার, এটাতে স্কিপ করে যাচ্ছে। কোনটা? সেই পাখির ডাকগুলো স্কিপ করে যাচ্ছে। স্কিপটা কিরকম? ধরুন আপনি কোনো একটা পাথরকে যদি নদীর উপর দিয়ে ঢেল দেন, তাহলে কিন্তু সেই পাথরটা ছিলকে একটা স্টেপ পরে আবার একটা ছিলকে আবার একটা, এভাবে কিন্তু এগিয়ে চলে একটা সময়, তারপরে কিন্তু সেই পাথরটা বা চাটকিটা সেটা কিন্তু ইয়েতে ডুবে যায়, নৌকাতে, নদীতে বা জলে ডুবে যায়। এখানে কিন্তু সেই সাউন্ডটা কিন্তু ওরকম, সাউন্ডটা কিন্তু স্কিড করে যাচ্ছে, পিছলে যাচ্ছে সেই নদীর জলে, মনে হচ্ছে স্মুথ ওয়াটারের মধ্যে, অ্যান্ড লস্ট ইটসেলফ, এবং তারপর হারিয়ে যাচ্ছে।
বিফোর ইট কুড রিচ দ্য আদার শোর, এবং হারিয়ে যাচ্ছে নদীর জলের মধ্যেই। এই পাখির ডাকটা কিন্তু ঠিক অন্য পাশে যে তীরটা আছে, নদীর তীরটা, সেই নদীর তীরটাতে কিন্তু পৌঁছতে পারছে না। ইন দ্য ব্রেথলেস সাইলেন্স অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেই শোরটা কিন্তু একই সঙ্গে ব্রেথলেস সাইলেন্স স্থির থেকে যাচ্ছে। পাখির ডাক কিছুটা পেলাম, কিন্তু আমরা এর আগে আমরা পাখির ডাকও পাইনি, একদম নিঃশব্দ, একদম স্থির সবকিছুই। কিন্তু এখানে যদিও পাখির ডাকটা পাওয়া গেল, কিন্তু পাখির ডাকটা কিন্তু মিলিয়ে গেল জলের মধ্যে। সেই নিস্তব্ধতা কোথায় যেন পাখির ডাকটাকে গ্রাস করে ফেলল। The steersman dug his paddle into the stream and hailed herd with stiffened arms. স্টিয়ার্সম্যানটা কি করলো? স্টিয়ার্সম্যানটা এবার তার প্যাডেল যেটা আছে সেটা যেই জলের স্রোতের মধ্যে বেশি করে ডুবিয়ে দিল, এবং এভাবে ডুবিয়ে দিল, অ্যান্ড হেল্ড হার্ড উইথ স্টিফেন্ড আর্মস, তার পেশিগুলো মজবুত করে ধরে থাকলো। হিজ বডি থ্রোন ফরওয়ার্ড, তার শরীরটা এটা করতে গিয়ে, তার হাতটাকে জোরে প্যাডেলটাকে ঠাসতে গিয়ে দেখা গেল তার বডিটা সামনের দিকে ঝুঁকে গেছে। দ্য ওয়াটার গার্গলড অ্যালাউড, এখানে জলের একটা শব্দ শোনা গেল জোরে। অ্যান্ড সাডেনলি দ্য লং স্ট্রেইট রিচ সিমড টু পিভট অন ইটস সেন্টার, এবং সামন দিকটা মনে হলো এরকম করে যে সেন্টারটাকে পিভট করে রাখছে। অ্যান্ড দ্য ফরেস্ট সাং ইন সেমি সার্কেল, এবং যে বনটা আছে সেই বনভূমিটা অর্ধচন্দ্রাকৃতিতে ঘুরে গিয়েছে। অ্যান্ড দ্য স্ল্যান্টিং বিমস অফ সানসেটস, এবং যে সূর্যের আলোটা যেটা ঠিকরে পড়ছে, টাচ দ্য ব্রড সাইড অফ দ্য ক্যানোই, সেটা গিয়ে নৌকার যে বিস্তৃত জায়গাটা আছে সেটাকে স্পর্শ করছে। উইথ এ ফেয়ারি গ্লো, এবং তার মধ্যে একটা আভা দেখা যাচ্ছে, আগুনের আভার মতো, যেটা রৌদ্রের রং হয়। throwing the slender and distorted shadows of its crew, এবং এর যে ক্রিউটা আছে, অর্থাৎ এর যে লোকজনগুলো আছে নৌকার মধ্যে, ইটস বলতে এখানে নৌকা বোঝাচ্ছে, সেই নৌকার যে লোকজন আছে তাদের যে শ্যাডো পড়ছে, তাদের শ্যাডোটা কিন্তু একটু স্লেন্ডার এবং হচ্ছে একই সঙ্গে ডিস্টর্টেড, এলোমেলো এবং অগোছালো একটা। আপন দ্য স্ট্রিক্ট গ্লিটার অফ দ্য রিভার, সেই রিভারের মধ্যে যে স্ট্রিক্ট মানে হচ্ছে রেখাযুক্ত একটা গ্লিটার পাওয়া যাচ্ছে, চকচকে একটা ভাব। সেখানে গিয়ে কিন্তু ছায়াটা যখন পড়ছে তখন ছায়াটাকে আমরা কিন্তু একটু ডিস্টর্টেড ভাবে এখানে দেখতে পাচ্ছি। দ্য হোয়াইট ম্যান টার্নড টু লুক অ্যাহেড, তখন হোয়াইট ম্যানটা কিন্তু পিছনে ঘুরলেন। আগে আমরা দেখছি যে হোয়াইট ম্যানটা পিছনের দিকে তাকিয়েছিলেন, এবার হোয়াইট ম্যানটার মুখটা কিন্তু সামনের দিকে হয়ে গেল, তিনি উল্টো মুখে ঘুরলেন। ঘুরে কি হলেন? দ্য কোর্স অফ দ্য বোট হ্যাজ বিন অল্টার্ড এট রাইট অ্যাঙ্গেলস টু দ্য স্ট্রিম, এবার বোটটাকে দেখলেন যে বোটটা ঘুরে গিয়েছে, ডান দিকে ঘুরে গিয়েছে। অ্যান্ড দ্য কার্ভড ড্রাগন হেড অফ ইটস ব্রাউজ ওয়াজ পয়েন্টিং নাও এট এ গ্যাপ ইন দ্য ফ্রিঙ্গিং বুশেস অফ দ্য ব্যাঙ্ক, এবং এই জায়গাটায় যে ড্রাগন হেডটা আছে নৌকার, কতগুলো নৌকা থাকে, সেটার মধ্যে যে ড্রাগন হেডটা থাকে, সেই ড্রাগন হেডটা নৌকার সামন ভাগটাতে সেটা কি করছে, ওটার মুখটা কিন্তু এখন হয়ে গেছে একটা গ্যাপের দিকে দেখা যাচ্ছে, যেখান থেকে যে তীরের জঙ্গলগুলো দেখা যাচ্ছে, এলোমেলো জঙ্গলগুলো যেগুলো আছে, গাছের জঙ্গলগুলো, সেগুলোর দিকে এটা মুখটা করে আসে। ইট গ্লাইডেড থ্রু, নৌকাটা কিন্তু এবার গ্লাইড করে যাচ্ছে, নৌকাটা চলতেই লাগলো। ব্রাশিং দ্য ওভারহ্যাঙ্গিং টুইগস, তার চারপাশে কতগুলো ডালপালা ঝুলে আসে সেগুলোকে সরিয়ে সরিয়ে। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য রিভার, এবং নদী থেকে কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। কিরকম করে? লাইক সাম স্লিম অ্যান্ড অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচার লিভিং দ্য ওয়াটার ফর ইটস লেয়ার ইন দ্য ফরেস্ট, এবং মনে হচ্ছে এই নৌকাটাকে এটা একটা স্লিম, পাতলা এবং অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচার, জলচর প্রাণী, সে জল থেকে সরে যাচ্ছে, জল থেকে উঠছে, ফর ইটস লেয়ার, তার থাকার জায়গা, এবার ডাঙাতে গিয়ে উঠবে, সে জায়গাটাতে থাকে, সেটাকে লেয়ার বলে। ইন দ্য ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে লেয়ারের মধ্যে গিয়ে থাকবে, সেজন্য কিন্তু একটা এই অ্যাম্ফিবিয়াস ক্রিয়েচার জল থেকে উঠছে। এবার কাকে দেখে মনে হচ্ছে এটা এরকম? এটা কিন্তু নৌকাটাকে এরকম করে মনে হচ্ছে। দ্য ন্যারো ক্রিক ওয়াজ লাইক এ ডিচ, এই ক্রিক যে আমরা এবার যেটা দিয়ে প্রবেশ করব সেটা হচ্ছে একটা
ছোট্ট মানে উপনদীর মতো। সেই উপনদীটা কিন্তু এর মুখটা খুবই ন্যারো, একদমই ন্যারো, খুব চাপা, এবং এটা একটা ডিচের মতো, নর্দমার মতো, টর্চুয়াস, আঁকাবাঁকা বাঁক ভর্তি, ফ্যাবুলাসলি ডিপ, কিন্তু খুব গভীর, ফিল্ড উইথ গ্লুম, এটা একদম বিষণ্ণতায় ভর্তি, অন্ধকারাচ্ছন্ন, আন্ডার দ্য থিন স্ট্রাইপ অফ পিওর অ্যান্ড শাইনিং ব্লু অফ দ্য হেভেন। এর উপরটা যেটা আছে, উপরের আকাশটা কিন্তু আবার পুরো পিওর এবং শাইনিং ব্লু দিয়ে একদম নীল, নীলটা খুব স্পষ্ট এবং চকচক করছে এরকম নীল আকাশটা। সেই আকাশের ঠিক নিচটা যেটা দিয়ে আমরা প্রবেশ করছি সেটা কিন্তু আবার গ্লুমি, সেটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন, সেটা কিন্তু বিষাদের ভর্তি। ইমেন্স ট্রিজ সোড আপ, অনেক গাছ উপরে উঠে গিয়েছে, ইনভিজিবল বিহাইন্ড দ্য ফেস্টুন ড্র্যাপারিস অফ ক্রিপার্স, এবং সেই গাছগুলোকে কিন্তু নিচটা দেখা যাচ্ছে না, কারণ নিচটাতে অনেক রকম গাছ আছে, যেগুলো বিশেষ করে আমরা জানি লতাপাতা গাছগুলো বা বিভিন্ন রকম অন্যান্য ছোট ছোট গাছগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ফেস্টুন হয়ে গেছে, মনে হয় কেউ দেওয়ালের মতো বানিয়ে দিয়েছে। এবং সেই গাছগুলোর নিচটাকে না দেখার জন্য গাছগুলোর উপরের অংশটা, যেখানে ফেস্টুনটা মানে এই ছোট ছোট গাছগুলো শেষ হয়ে গিয়েছে, তারপর থেকে উপরের অংশগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর এই ছোট ছোট গাছগুলো দিয়ে একটা দেওয়ালের মতো তৈরি হয়ে গিয়েছে, ফেস্টুনের মতো তৈরি হয়ে গিয়েছে। হিয়ার অ্যান্ড দেয়ার নিয়ার দ্য গ্লিসনিং ব্ল্যাকনেস অফ দ্য ওয়াটার, এখানে ওখানে যেখানে জলের কালোটা, এখানে জলটাও কিন্তু কালো, এ টুইস্টেড রুট অফ সাম tall tree showed amongst the tracery of small ferns, black and dull, writhing and motionless, like an arrested snake. এখানে কতগুলো টুইস্টেড রুট দেখা যাচ্ছে, যেমন গাছগুলো থাকে, গাছের শেকড় যে থাকে সেই শেকড়গুলো কিন্তু অনেক সময় পাক খেয়ে থাকে। বড় গাছগুলোর শেকড়ের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় যে গাছগুলো শেকড়গুলো একটু পাক খেয়ে আসে, সেই পাকগুলো of some tall tree showed amongst the tracery of small ferns, ছোট ছোট সেই ফার্ন গাছগুলোর মধ্যে থেকে সেই গাছগুলো কিন্তু গাছের সেই রুটটাকে দেখা যাচ্ছে, এবং সেইগুলো কিন্তু কিরকম ব্ল্যাক অ্যান্ড ডাল, এগুলো কিন্তু যেহেতু বড় গাছ, অনেক পুরনো, এর যে চামড়াগুলো আছে অর্থাৎ গাছের যে বাকলগুলো আছে সেই বাকলগুলো কিন্তু কালো হয়ে গিয়েছে, এবং একই সঙ্গে কিন্তু সেগুলো ডাল, প্রায় শুষ্ক মনে হচ্ছে, রিডিং, এগুলো কিন্তু পেঁচিয়ে আছে, এবং একই সঙ্গে মোশনলেস, এগুলো নড়াচড়া করছে না, এগুলো স্থির। ঠিক কিরকমটা আছে, লাইক অ্যান অ্যারেস্টেড স্নেক, যেমন একটা স্নেক বা সাপ যদি কোনো জায়গায় বদ্ধ হয়ে থাকে, তার গাটাকে যেমন কালো কুচকুচে থাকে এবং সে নড়াচড়া করতে পারে না, সেরকম অবস্থাতেই কিন্তু এই গাছের যে শেকড়গুলো আছে, বড় বড় গাছের শেকড়গুলো সেরকম করেই কিন্তু পেঁচিয়ে আছে বলে মনে হচ্ছে। The short words of paddlers reverberated loudly between the thick and somber walls of the vegetation. তাহলে আমরা এর আগেই দেখেছি ভেজিটেশন দিয়ে একটা ওয়াল তৈরি হয়ে গিয়েছে, ফেস্টুনের মতো তৈরি হয়ে গেছে, সেই ওয়ালটা কিন্তু একই সঙ্গে সোমবার, সোমবার মানে হচ্ছে বিষাদপূর্ণ বা কালো এবং থিক, ঘন, কিন্তু সেই ওয়াল থেকে যখন কোনো প্যাডলাররা যারা নৌকা চালাচ্ছেন তাদের যে অল্প অল্প কথাবার্তাগুলো আসে, সেই কথাবার্তাগুলো কিন্তু মনে হচ্ছে যে যেন ধাক্কা খেয়ে, সেই ওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে, লাউডলি ফিরে আসছে। ডার্কনেস উজড আউট ফ্রম বিটুইন দ্য ট্রিজ, অন্ধকার মনে হচ্ছে সেই গাছগুলো থেকে ঠিকরে বেরিয়ে আসছে, চারপাশটা গ্রাস করে নেবে বলে মনে হচ্ছে। থ্রু দ্য ট্যাঙ্গলড মেজ অফ দ্য ক্রিপার্স, from behind the great fantastic and unstirring leaves, এবং মনে হচ্ছে যে ক্রিপারগুলো আছে বা যে ছোট ছোট গাছগুলো আছে, লতা পাতা গাছগুলো আছে, বা সেই বড় গাছগুলো যেগুলোর পাতাগুলো ঝুলে আছে, সেই যেটাই থাকুক না কেন, সেই পাতাগুলো এবং গাছগুলো থেকে সেই যে ওয়ালটা তৈরি হয়েছে বা তারও বাইরে, সেখান থেকে অন্ধকার যেন একদম ঠিকরে বেরিয়ে আসছে। কোন ডার্কনেস? দ্য ডার্কনেস, মিস্ট্রিয়াস অ্যান্ড ইনভিনসিবল। এই ডার্কনেস কিন্তু মারাত্মক রহস্যময়, এবং একই সঙ্গে এই ডার্কনেস কিন্তু অজেয়, একে সহজেই জয় করা যায় না, এর থেকে
যে আলো আসবে, আলো এসে যে এই ডার্কনেসটা কেটে যাবে, মনে হয় না সেটা সম্ভব, ইনভিনসিবল। দ্য ডার্কনেস, sainted and poisonous of impenetrable forest. এই ডার্কনেস কিন্তু কতগুলো সেন্টেড এবং মানে পয়জনাস এই গাছগুলো থেকে আসে, যে গাছগুলো বা যে ফরেস্টটার মধ্যে কিন্তু ঢোকা যাবে না। অর্থাৎ এই ফরেস্টটা কিন্তু এত গভীর, সব কিছু মিলেই কিন্তু সব জায়গা থেকেই কিন্তু সেই ডার্কনেসটাকে ঠিকরে বেরিয়ে আসে, এবং ঠিকরে বেরিয়ে আসার পরে এই ডার্কনেসটা কিন্তু মনে হচ্ছে যে এরকম একটা ডার্কনেস, যে ডার্কনেসটা কখনোই আর কাটার সম্ভাবনা নেই। এখানে কিন্তু জোসেফ কনরাড আমাদেরকে এই ডার্কনেস দিয়ে বোঝাতে যাচ্ছেন যে কিছু অন্ধকার কিছু ঘটতে যাচ্ছে, বা কিছু মৃত্যুর সঙ্গে কিন্তু আমাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন। এই ডার্কনেসটা কিন্তু এই সেই মৃত্যুরই হিন্ট, অর্থাৎ কেউ একটা মারা যাচ্ছেন অপরিণত একটা বয়সে, সেই মৃত্যুটাকেই কিন্তু আমরা পেতে চলেছি সামনে। অর্থাৎ এই গল্পটার এখানেই কিন্তু জাস্ট এই ডার্কনেস দিয়ে সেই হিন্টসটাই আমরা পাচ্ছি। দ্য মেন পোল্ট ইন দ্য সোলিং ওয়াটার, এখানে জলটা কিন্তু একটা অগভীর, সেখানে কিন্তু সেই মানুষটা অর্থাৎ যারা আছেন এখানে নৌকার, তারা কিন্তু এখানে পোল্ট করলেন। দ্য ক্রিক ব্রডেন্ট, তারপরে এখানে নালাটা যেটা আছে, নালাটা একটু এগিয়ে গিয়ে নালাটা কিন্তু একটু উন্মুক্ত হয়ে গেল, অর্থাৎ নালাটা কিন্তু একটা বড় একটা জায়গার সামনাসামনি হয়ে গেল। দেখুন বলা আছে ওপেনিং আউট ইন্টু এ ওয়াইড সুইপ অফ এ স্ট্যাগন্যান্ট লেগুন, এবং এর মুখটা যখন সেই নালাটা দিয়ে প্রবেশ করলো তখন একটা বিস্তৃত জায়গার মধ্যে গিয়ে প্রবেশ করলো। সেই জায়গাটা হচ্ছে কিন্তু একটা লাগুন। সেই লাগুনটা কিরকম? লাগুনটা হচ্ছে কিন্তু স্ট্যাগন্যান্ট, অর্থাৎ এর জলটা কিন্তু একদম নড়াচড়া করছে না, একদম স্থির, একটা আবদ্ধ জল। সেই আবদ্ধ জলের জলাশয় যেটা আমরা লাগুন যেটা দেখছি এর আগেই ছবিতে, সেই লাগুনটা সেই ছোট্ট একটু নালা দিয়ে কানেক্টেড, এবং কিছুটা জল এখানে আসে বা কানেক্ট, এই পার্টিকুলার লেগুনটা কিন্তু একটু কানেক্টেড হয়ে আছে বলে আমরা দেখছি, অর্থাৎ একটা ক্রিক দিয়ে, ক্রিকটা মুখে ঢুকে গেল, তারপর কিন্তু সেই ব্রড লেগুনটার সামনে হয়ে গেল, অর্থাৎ কিছুটা জল যাতায়াতের আছে, কিন্তু সেখানেও জলটা যেটা আমরা পাচ্ছি সেই জলটা একদম স্থির, যেটা আমরা কিন্তু যখন এই নৌকাটা এগিয়ে আসছে তখন কিন্তু নদীটার মধ্যে কিন্তু স্থির যে দৃশ্যটা দেখলাম, চারপাশের পরিবেশটা স্থির এবং তার সঙ্গে জলটাও যে স্থির, সেটাও কিন্তু এখানেই আমরা ল্যাগুনটার মধ্যে দেখতে পাচ্ছি। দ্য ফরেস্ট রিসিডেড ফ্রম দ্য মার্সি ব্যাঙ্ক, এবার ফরেস্টগুলো কিন্তু পিছিয়ে যেতে লাগলো সেই কাদাযুক্ত যে পাড়গুলো আছে সেগুলো থেকে, লিভিং এ লেভেল স্ট্রিপ অফ ব্রাইট গ্রিন, এবং মনে হচ্ছে এখানে একটা ব্রাইট গ্রিনের স্ট্রাইপ তৈরি হচ্ছে, রেডি গ্রাস টু ফ্রেম দ্য রিফ্লেক্টেড ব্লুনেস অফ দ্য স্কাই, এবং ঘাসগুলো দিয়ে একটা ফ্রেম তৈরি হচ্ছে, আর সেই ফ্রেমটাতে মনে হচ্ছে যে নীল আকাশটা এই জলের মধ্যে পড়ে গিয়েছে, অর্থাৎ একটা কিন্তু আমরা এখানে সিনারির মতো পাচ্ছি, যে সিনারির আকাশটা কিরকম লাগুনের মধ্যে নিচ থেকে যেটা আমরা জলের মধ্যে দেখতে পাচ্ছি, উপরের নীল আকাশটা জলের মধ্যে দেখতে পাচ্ছি, এবং চারপাশটা কিন্তু সেই ঘাস দিয়ে, সবুজ ঘাস দিয়ে চারপাশটা একদম ঢাকা। এ ফ্লিসি পিঙ্ক ক্লাউড ড্রিফটেড হাই অ্যাবাভ, একটা পেঁজা তুলোর মতো পিঙ্ক কালারের মেঘ, সেই মেঘটা কিন্তু ভেসে বেড়াচ্ছে অনেকটা আকাশের উপরে, ট্রেলিং ডেলিকেট কালার অফ ইটস ইমেজ, এবং এর যে কালারগুলো আছে সেই পিঙ্ক কালারটা কিন্তু কোথায় এসে পড়ছে? ইমেজ আন্ডার ফ্লটিং লিভস, নিচে যে পাতাগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলোতে, অ্যান্ড দ্য স্লিভারি ব্লুজম অফ দ্য লোটাস, এবং লোটাসের যে ব্লুজমটা আছে, ফুলটা আছে, তার মধ্যে যে সিলভার কালারের যে ব্লুজমটা আছে মাঝখানে, এবং সেটার মধ্যে কিন্তু এই পিঙ্ক কালারের ছোঁয়া এসে লাগছে বলে মনে হচ্ছে। A house perched on high piles appeared black in distance, একটা বাড়ি, ছোট্ট বাড়ি, লিটল হাউস, যেটা অনেকটা স্তূপের উপরে, অনেক কটা স্তূপ দিয়ে কিন্তু তৈরি করে রাস্তাটাকে তৈরি করে তারপরে সেই বাড়িটা তৈরি করা আছে, সেটা কিন্তু অনেকটা দূরে কালো দেখা যাচ্ছে ইন দ্য ডিস্টেন্স।
near it two tall নিবং palms, এবং তার পাশে দুটো লম্বা নিবং পাম গাছ, that seemed to have come out of the forest, যেটা মনে হচ্ছে ফরেস্ট থেকে বেরিয়ে এসেছে, in the ব্যাকগ্রাউন্ড হিসাবে। তাহলে এখানেও কিন্তু আমরা দেখছি যে এখানে দুটো নিবং পাম, সে দুটো ফরেস্ট থেকে মনে হচ্ছে বেরিয়ে আসে, যেন এটা ফরেস্টেরই অংশ। এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ঘরের ব্যাকগ্রাউন্ড হিসাবে তৈরি হয়েছে, এবং সেই গাছ দুটো যেরকম করে আসে দেখুন, লিন্ড স্লাইটলি ওভার দ্য র্যাগেড রুফ, এবং এর যে বাড়িটা আছে অর্থাৎ ছাদটা আছে, সেই ছাদটা কিন্তু র্যাগড, অর্থাৎ ছাদটা কিন্তু যেরকম শক্তপোক্ত নয়, জোড়াতালি দিয়ে ছাদটা লাগানো, সেটার মাঝখানে একটু ঝুলে আসে, উইথ এ সাজেশন অফ স্যাড টেন্ডারনেস, এবং এর মধ্যে কিন্তু একটু কোমলতার ভাব আসে, কিন্তু সে একই সঙ্গে বিষণ্ণতার ছাপও কিন্তু একটা আসে, অ্যান্ড কেয়ার in the droop of their leafy and soaring heads, এবং এর পাতাগুলো যেগুলো আছে সেই পাতাগুলো কিন্তু ঝুঁকে আসে, কিন্তু মাথাটা কিন্তু আবার সোরিং, মাথাটা উঁচু হয়ে আসে। তাহলে এখানে আমরা একটা জিনিস পাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে যে এই গাছটার মাথাটা কিন্তু উঁচু, কিন্তু গাছটার পাতাগুলো আবার কিন্তু ড্রুপিং অবস্থায় আছে। অর্থাৎ এই ফিগারটার সঙ্গে আমরা কিন্তু একই সঙ্গে পাচ্ছি যে আরশাদের ফিগারটার একটা সিমিলারিটি, অর্থাৎ আরশাদের এই পরিস্থিতিটাকে আমরা দেখব, আমরা হিন্ট পাচ্ছি যে আরশাদের মতো একটা ফিগারকে এখানে কিন্তু একটা ব্রড ফিগারকে তিনি ঝুঁকে পড়ে আছেন, তিনি পরিস্থিতির শিকারে এখানে এসে পড়েছেন। এরকম পরিস্থিতিতেই কিন্তু তিনি কিন্তু অনেকটা বিশাল আকৃতির মানুষ, অর্থাৎ তার শক্তি, সামর্থ্য, প্রভাব প্রতিপত্তি এগুলো দিয়ে কিন্তু তিনি অনেক বিশাল, কিন্তু তার সেই প্রভাব প্রতিপত্তি এখন কোথাও যেন কমে গিয়েছে, তিনি কিন্তু হার মেনে গিয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু আরশাদকে দেখব। সুতরাং এই গাছ দুটোর যে ছবি দুটো পাবো আমরা, সেটা কিন্তু অনেকটা সেটারই আভাস দেয়। চলুন তাহলে গাছ ছবিটা একটু দেখে নিই। অনেকটা এরকম টাইপের দেখুন, এই যে আমাদের এই লাগুনটার এখানে পাইলিং করে, অর্থাৎ একটার পর একটা কোনো কিছু দিয়ে সাজিয়ে এই বাড়িটা তৈরি করা আছে। আর বাড়িটার এই যে এই দুপাশে কিন্তু দুটো নিবং পাম আছে, পাম গাছের পাতাগুলো ঝুঁকে পড়ে আছে। এই রুফটা, যেটাকে আমরা র্যাগেড রুফ বলছি, আর চারপাশটা কিন্তু ঘন জঙ্গল, এটা দেখাই যাচ্ছে। এখানে আমরা পরবর্তীতে পাবো, এখানে কিন্তু একটা বাম্বু প্ল্যাটফর্ম আছে, এই যে এই প্ল্যাটফর্মটা কিন্তু বাম্বু প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু এই গল্পটার অনেকটা আমরা আরম্ভ হয় বা গল্পটা বলা হয়, এখানে পাবো। এটাই হচ্ছে মোটামুটি যদি আমরা ছবিটা বলি, যে এই গাছ দুটো সেই ফরেস্ট থেকে উঠে এসেছে, এবং তার পাশে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই বাড়িটা, যেটা হচ্ছে ব্ল্যাকনেসে ভর্তি। সেই ব্ল্যাকনেস কিন্তু আমাদের আবার আভাস দিচ্ছে যে ব্ল্যাকনেস মানে হচ্ছে আমরা একটা অশুভ জায়গার দিকে চলে যাচ্ছি, আমরা একটা অশুভ ইঙ্গিত পাচ্ছি যে এখানে কিছু অশুভ ঘটতে যাচ্ছে, এই বাড়িটার সঙ্গে কিছু অশুভ জিনিস কানেক্টেড আছে। এটাই কিন্তু হিন্টস দিচ্ছে আমাদের লেখক কনরাড। The steersman pointing with his paddle, the steersman এবার কি করলো, তার প্যাডেল দিয়ে পয়েন্টিং করে দিল, said Arshad is there, আরশাদ এখানে আছে। আরশাদ এই দেখিয়ে দিল যে আরশাদ ওইখানে। I see his canoe first between the piles, আমি দেখতে পাচ্ছি তার পাইলের ওখানে তার নৌকাটা বাঁধা আছে। ছবিটাতে আরেকবার আমরা একটু খেয়াল করে নিই, ছবিটাতে দেখুন, আমরা একটা ছবিতে এই যে এই পাইলটার এখানে, অর্থাৎ কিছু জোড়াতালি দেওয়া, যেটা দিয়ে ও উঠবে এই বাড়িটাতে, সেখানে কিন্তু এই নৌকোটা তার বাঁধা আছে, এবং তার এই ঘরটা এটাই। এবার এই জায়গাটাই কিন্তু হচ্ছে আরশাদের, মোটামুটি আমরা একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, The pullers ran along the side of the boat, glancing over the shoulders at the end of the day's journey. পোলার কি করছিল, পোলাররা কিন্তু বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, এবং পিছন ফিরে তাকানোর অর্থ এটাই, আমাদের জোসেফ কনরাড বলতে চাচ্ছেন যে পোলাররা কিন্তু হ্যাপি নয়, যে পোলাররা কিন্তু আসলেই চাচ্ছে না যে এই জায়গাটা থেকে থাকতে, ওই জন্য পোলাররা কিন্তু বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। They would have preferred to spend the night somewhere else than on this lagoon.
বলছে যে এই পোলাররা চাচ্ছে না যে রাত্রিটা এখানে কাটাতে, বরং তারা চায় যে তারা যেন অন্য কোথাও কাটাবে রাত্রিটা। এবং এই লাগুনে তারা কাটাতে চাচ্ছে না। এই লাগুনটার একটা রেপুটেশন আছে কি, অফ ওয়াইড অ্যাসপেক্টস। এটা কিন্তু একটা ওয়াইড দিক আছে, অর্থাৎ ভুতুরের দিক আছে, অ্যান্ড ঘোস্টলি রেপুটেশন। এটাতে একটা ঘোস্টলি রেপুটেশন আছে, অর্থাৎ এখানে ভূতেরা বা অশরীরীরা এখানে বাস করে। এই অশরীরী আত্মাগুলো এখানে বাস করার জন্য এই পোলাররা জানে যে এখানে থাকা যাবে না, তাই তারা কিন্তু বারবার পিছন ফিরে তাকাচ্ছে। তারা এগিয়ে আসতে ইচ্ছুক নয়, তারা চাচ্ছে না কোনো মতে তারা এই জায়গাটাতে আসুক বা আরশাদের বাড়ির কাছাকাছি আসুক, এটা কিন্তু তারা কোনো মতেই চাচ্ছে না। Moreover, they disliked Arshad first as a stranger, এবং তারা তারা আরশাদকে ডিসলাইক করে। যারা এখানে পোলার আছে, যারা এখানকার বাসিন্দা, তারা কিন্তু আরশাদকে ডিসলাইক করে। কেন? প্রথম হচ্ছে আরশাদ একজন আগন্তুক, আরশাদ একজন অপরিচিত লোক, অ্যান্ড অলসো বিকজ হি হু রিপেয়ার্স এ রুইন্ড হাউস। এবং আরও একটা কারণটা হচ্ছে এই ব্যক্তি আরশাদ, যে এরকম একটা ভাঙাচুরা বাড়ি যেটা এখানে অলরেডি ছিল, সেই বাড়িটাকে রিপেয়ার করছে, এখানে রিপেয়ার করে, অ্যান্ড ডুয়েলস অন ইট, এবং এটার মধ্যে এসে বসবাসও করছে, এবং প্রোক্লেমস দ্যাট, এবং এটাই প্রমাণ যে হি ইজ নট অ্যাফ্রেইড টু লিভ অ্যামংস্ট দ্য স্পিরিটস। এবং এটাই প্রমাণ যে আরশাদ কিন্তু ভীত নয়। কিসে ভীত নয়? টু লিভ অ্যামংস্ট দ্য স্পিরিটস, এই অশরীরীদের মাঝে থাকতে কিন্তু আরশাদ আদৌ ভীত নয়। দ্যাট হন্ট দ্য প্লেসেস, এই অশরীরীরা কিন্তু এখানে এসে থাকে, সেই জায়গাতে কিন্তু আরশাদ থাকতে ভীত নয়। অ্যাবান্ডন্ড বাই ম্যানকাইন্ড, এবং এই প্লেসটাতে মানুষরা এটাকে কিন্তু পরিত্যাগ করে গেছে, অর্থাৎ মানুষরা এখানে আসে না। সেই জায়গাতে আরশাদ বসবাস করে এরকম একটা ভুতুরে পরিবেশের মধ্যে। Such a man can disturb the course of fate by glances or words. এরকম মানুষ, অর্থাৎ যারা এরকম পরিবেশে থাকে, সেই মানুষগুলো আমাদের ভাগ্যটা কোনোভাবে তার দৃষ্টি দিয়ে অথবা তাদের কথা দিয়ে কিন্তু আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারে, অর্থাৎ আমরা ভালো থেকে খারাপ হয়ে যেতে পারি। তারা যদি আমাদের উপর কুনজর বা কুদৃষ্টি দেন, তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। While his familiar ghosts are not easy to propitiate by casual wayfarers, upon whom they long to wreak the malice of their human master. His familiar ghosts, এখানে হিজ বলতে বোঝাচ্ছে আরশাদ। আরশাদের যে পরিচিত যে ঘোস্টগুলো আছে, আরশাদের কাছে যারা ঘোস্টগুলো থাকে বলে তারা মনে করে, এই পোলাররা মনে করে, এইগুলো কিন্তু কি করে, এগুলোকে কিন্তু সহজে যারা ওয়েফেয়ারার আছে, অর্থাৎ যারা এখানকার সাধারণ মানুষ আছে, তারা কিন্তু এগুলোকে সন্তুষ্ট করতে পারে না। এবং এই যে ঘোস্টগুলো আছে বা অশরীরী আত্মাগুলো আছে, তারা তাদের হিউম্যান মাস্টার অর্থাৎ আরশাদ, এই আরশাদের ইচ্ছে মতো তারা কিন্তু সেই মানুষদের বা যারা সাধারণ মানুষদের আছে, সেই সাধারণ মানুষদের উপর কিন্তু তারা তাদের ঘৃণা বা বিদ্বেষ এগুলোকে কিন্তু তারা চাপিয়ে দিতে পারে। তারা কোনো জীবন্ত মানুষের উপর, অর্থাৎ তারা তো মৃত, এই স্পিরিটগুলো তো আত্মা বা তারা মৃত, তারা চায় যে তারা সবসময় তাদের রাগটাকে, তাদের ক্ষোভটাকে জীবন্ত মানুষের উপর উগরে দেওয়া, এবং এই কাজে তাদের হিউম্যান মাস্টারের কথা শোনে, এবং তারা হিউম্যান মাস্টার তাদেরকে যেভাবে অর্ডার করবেন সেইভাবে কিন্তু তারা চলে। এবং এই প্রভুরই কথা আমরা পাচ্ছি, সেই প্রভু কিন্তু হচ্ছেন আরশাদ। এই জন্যই কিন্তু তারা আরশাদকে একদমই পছন্দ করে না। তাহলে আমরা আরশাদকে পছন্দ না করার পিছনে কিন্তু দুটো কারণ অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে স্ট্রেঞ্জার, এবং আরশাদ কিন্তু হচ্ছে এরকম একটা হন্টেড প্লেসে থাকে। হোয়াইট মেন কেয়ার নট ফর সাচ থিংস, কিন্তু এই যে শ্বেতাঙ্গ মানুষ আছেন, তিনি কি করেন? তাহলে যারা পোলার আছেন তাদের সঙ্গে, পোলারের সঙ্গে কিন্তু এই শ্বেতাঙ্গ মানুষটি আসছেন, কিন্তু শ্বেতাঙ্গ মানুষটির কি ক্ষতি হবে না? বলছে পোলাররা বিশ্বাস করে যে এই শ্বেতাঙ্গ মানুষরা এই আত্মা বা এই জিনিসগুলোর প্রতি, অশরীরীদের প্রতি একদমই তারা কেয়ার করে না, অর্থাৎ এদেরকে পরোয়া করে না। কেন? বিং আনবিলিভার্স, যেহেতু তারা হচ্ছে নাস্তিক,
being unbelievers and in league with the father of evil, এবং ফাদার অফ ইভিল বা স্যাটানের সঙ্গে যেহেতু এদের একটা ষড়যন্ত্র আছে, সেই জন্য কি হয়, হু লিড দেম আনহার্মড থ্রু ইনভিজিবল ডেঞ্জার্স অফ দিস ওয়ার্ল্ড, এবং এই ফাদার অফ ইভিল বা স্যাটান তাদের কিন্তু কোনো ক্ষতি করেন না, এবং এই ওয়ার্ল্ডের মধ্যে যে ইনভিজিবল ডেঞ্জারগুলো আছে সেই ইনভিজিবল ডেঞ্জারগুলোতে তারা কিন্তু আনহার্ম থাকে, এই হোয়াইট ম্যানরা। এটা কারা বিশ্বাস করে? এটা কিন্তু পোলারদের মধ্যে এটা একটা কুসংস্কার, যে পোলাররা বিশ্বাস করেন যে এই হোয়াইট ম্যানদের কোনো ক্ষতি হতে পারে না, কারণ হোয়াইট ম্যানদের সঙ্গে অলরেডি স্যাটানের একটা লিগ আছে, স্যাটান একটা বোঝাপড়া আছে, আর হোয়াইট ম্যানরা হচ্ছে আনবিলিভার্স, সুতরাং এরা গডকে বিশ্বাস করে না। গডকে বিশ্বাস না করলে স্যাটানের প্রতি বিশ্বস্ততা বা স্যাটানের সঙ্গে একটা সমঝোতা বা হচ্ছে বোঝাপড়া আছে, তাই এদের কোনো ক্ষতি হবে না বলে পোলাররা মনে করে। যেখানে কাদের ক্ষতি হবে? পোলারদের কিন্তু ক্ষতি হবে বলে পোলাররা মনে করছে, তাই কিন্তু ওরা যেতে ইচ্ছুক নয়। To the warnings of the righteous they oppose an offensive pretense of disbelief. আর কি, এই যে যারা, তাহলে টু দ্য ওয়ার্নিংস অফ দ্য রাইচুয়াস, যখন রাইচুয়াসরা বা যারা ধার্মিক আছেন তারা যখন ওয়ার্নিং দেন, দে অপোজ অ্যান অফেন্সিভ প্রিটেন্স অফ ডিসবিলিভ, তারা এরকম ভান করেন যে তারা কোনো কিছুতেই বিশ্বাস করেন না, অর্থাৎ তারা এসব অশরীরী আত্মায় বিশ্বাস করেন না, তারা এগুলোকে কুসংস্কার বলেন, এরকম করে ভাবটা। অর্থাৎ পোলারদের কথায় তারা একদমই বিশ্বাস করেন না, আর পোলাররা নিজেদেরকে কিন্তু রাইচুয়াস ভাবছেন, অর্থাৎ তারা নিজেদেরকে ধার্মিক ভাবছেন। আর এই হোয়াইট ম্যানদের বা আমরা যারা শ্বেতাঙ্গ মানুষ পাচ্ছি তাদেরকে কিন্তু বলছেন যে তারা ডিসবিলিভ, তারা বিশ্বাস করছেন না, বরং তারা যেটা করছেন সেটা হচ্ছে স্যাটানের সঙ্গে তাদের একটা বোঝাপড়া রাখছেন। হোয়াট ইজ দেয়ার টু বি ডান? তাহলে আর কি করা যেতে পারে? এটা কিন্তু আমাদের হোয়াইট ম্যানের দৃষ্টিভঙ্গি নয়, বা এটা কনরাডও বলতে চাচ্ছেন না, এটা হচ্ছে পোলারের দৃষ্টিভঙ্গিটাই কিন্তু এখানে আমরা কনরাডের মুখ থেকে পাচ্ছি, যে তাহলে আর কি করা যেতে পারে, যেহেতু ওদের কথাটা যে তারা যে তুমি এখানে যেও না, হোয়াইট ম্যানকে বলা যে তুমি এখানে যেও না, গেলে এই ক্ষতি হবে, তাহলে কিন্তু তারা তো শুনবে না, তারা হচ্ছে ডিসবিলিভ করবে, তারা একটা ডিসবিলিভের ভান করবে, তাই বাধ্য হয়ে তো এখানে যেতে হচ্ছে, এই হোয়াইট ম্যানের কথা শুনেই যেতে হচ্ছে, আর উপায় কি আছে? তাহলে সেখানে যেতে হবেই। So they thought, throwing their weight on the end of their long poles. এরকমটা তারা ভাবলো, ভেবে কি করলো, তারা তাদের যে বড় বড় পোলগুলো আছে সেই পোলগুলোর ওয়েটটা ঢিল দিয়ে দিল। এবার ওরা কি করবে, নৌকাটাকে কিন্তু আস্তে আস্তে নোঙর করার দিকে যাচ্ছে। দ্য বিগ ক্যানোই গ্লাইডেড অন সুইফটলি, তখন সেই বড় ক্যানোইটা আস্তে আস্তে সুইফটলি গ্লাইডিং করতে লাগলো, নয়েজলেসলি, কিন্তু একই সঙ্গে আবার নয়েজলেসলি, অর্থাৎ কোনো শব্দ নেই, অ্যান্ড স্মুথলি, এবং খুব স্মুথলি চলতে লাগলো, টুয়ার্ডস আরশাদ ক্লিয়ারিং, আরশাদের সেই হাটটার দিকে, টিল ইন এ গ্রেট র্যাটলিং অফ দ্য পোলস থ্রোন ডাউন, ঠিক যতক্ষণ না অবধি সেই বড় পোলগুলোর পড়ার একটা শব্দ হচ্ছে, র্যাটলিং এর শব্দ হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু সেই নৌকাটা আস্তে আস্তে নয়েজলেসলি এবং হচ্ছে সুইফটলি চলতে লাগলো। তারপর কিন্তু একটা র্যাটলিং সাউন্ড হলো, অ্যান্ড লাউড মারমার্স অফ, এবং তারপরে সেই মারমার করতে লাগলো সেই আমাদের যারা পোলার আছেন তারা, আল্লাহ বি প্রেইজড, ঈশ্বর সদয় হন, ঈশ্বরের নাম করতে লাগলেন। It came with a gentle knock against the crooked piles below the house, এবং এরপরেই তারা যেটা করলেন, তারপরে তারা একটা হচ্ছে নকিং করলেন সেই ক্রুকড পাইলসগুলোতে গিয়ে, যেখানে পাইলসগুলো পাইলিং করা আছে, অর্থাৎ সিঁড়ির ওঠার ধাপটাতে যেগুলো জিনিসপত্র দিয়ে পাইল করা আছে সেটাতে, সেই বাড়ির নিচে সেখানে গিয়ে কিন্তু তারা একটা শব্দ করলেন, এবং আল্লাহ বি প্রেইজড এভাবে তারা কিন্তু বললেন। The boatmen with uplifted faces shouted discordantly. তারপর বোটম্যানরা কি করলেন, বোটম্যানরা তাদের মাথাটা একটু উঁচু করে চিৎকার করলেন একটু এলোমেলো স্বরে, কি বললেন, আরশাদ, ও আরশাদ, আরশাদ আরশাদ বলে ডাকতে লাগলেন। নোবডি কেম, কিন্তু কেউ বের হয়ে আসলো না। The white man began to climb the rude
ladder giving access to the bamboo platform. তারপর সেই হোয়াইট ম্যানটি বা শ্বেতাঙ্গ ব্যক্তিটি কি করলেন, যে আমরা পাইলিংটা দেখলাম সেখানে কিন্তু একটা ল্যাডারের মতো ছিল, সেই ল্যাডারটা ধরে তিনি কিন্তু উপরে উঠতে লাগলেন, এবং সেই উপরে যখন উঠতে লাগলেন তখন কিন্তু সেখানে একটা ব্যাম্বু প্ল্যাটফর্ম ছিল। আমরা এর আগে দেখেছি ছবিটাতে যে ওখানে একটা ব্যাম্বু প্ল্যাটফর্মের মতো আছে, বাঁশের একটা মাচার মতো আছে, সেই মাচার মতোর জায়গাটা থেকে একটা ল্যাডার নেমে গেছে মইয়ের মতো, যেখানে পাইল করা ছিল সেখান থেকে একটা মইয়ের মতো করে সেই বাঁশের প্ল্যাটফর্মটায় গিয়ে উঠেছে। The Juragon of the boat said sluggily, তখন বোটের যিনি প্রধান তিনি বললেন, we will cook in the sampan and sleep on the water. আমরা এই সাম্পানে বা এই নৌকাটাতের মধ্যেই রান্না করব। এখানে কিন্তু দেখুন সার্কিলি মানে হচ্ছে কিন্তু একটু দীর্ঘশ্বাস নিয়ে সেই বোটের মধ্যে যে ক্যাপ্টেন আছেন তিনি কিন্তু বললেন যে আমরা এই আরশাদের বাড়িতে থাকবো না, আমরা এখানেও পাশাপাশিও থাকবো না, আমরা বরং কি করব, আমরা এই নৌকাটার মধ্যেই রান্না করব অ্যান্ড স্লিপ অন দ্য ওয়াটার, এবং জলের মধ্যে গিয়ে নৌকাটা যেখানে আমরা রাখবো সেখানে গিয়েই আমরা থাকব। এখানে আরশাদের এখানে না থাকার প্রধান কারণটা হচ্ছে যে আরশাদকে ওরা কিন্তু পছন্দ করছে না, এবং এখানকার মধ্যে ওরা বিশ্বাস করে যে এই জায়গাটা অশরীরদের স্থান এবং ভূতপ্রেতদের স্থান, এবং আরশাদ হচ্ছে ওদের মাস্টার, তাই তারা এখানে থাকতে চাচ্ছেন না, বরং তারা অনেকটা বাধ্য হয়েই যেখানে থাকতে চাচ্ছেন সেটা হচ্ছে নৌকার মধ্যেই থাকবেন, ওখানেই ওরা খাবেন এবং ওখানেই ওরা রাতটা কাটাবেন। তখন আমাদের হোয়াইট ম্যান কি বললেন, পাস মাই ব্ল্যাঙ্কেটস অ্যান্ড দ্য বাস্কেট, তাহলে এক কাজ করো, তাহলে হচ্ছে সেই দ্য হোয়াইট ম্যান কার্টলি, হোয়াইট ম্যানটা তখন বললেন, ঠিক আছে তোমরা যখন এখানে থাকবেই না তাহলে হচ্ছে আমার ব্ল্যাঙ্কেটটা দাও এবং আমার যে এখানে বাস্কেটটা আছে সেটা দিয়ে দাও, তাহলে আমি এখানে সময় কাটাবো, তাহলে তোমরা তোমাদের মতো করে থাকো, তোমরা যখন এখানে থাকবে না। আচ্ছা, he knelt on the edge of the platform to receive the bundle. তখন কি করলেন, তিনি একটু ঝুঁকে পড়লেন, হোয়াইট ম্যান ঝুঁকে পড়ে সেই প্ল্যাটফর্মটা যেটা আছে বাম্বু প্ল্যাটফর্মটা সেটার কিনারে একটু ঝুঁকে পড়লেন, এবং যাতে তিনি সেই বান্ডলটা নিতে পারেন এবং সেই ব্ল্যাঙ্কেটটা নিতে পারেন তার জন্য একটু ঝুঁকে পড়লেন, ঝুঁকে সেটা নিলেন। দেন দ্য বোট সোপড অফ, তারপরে সেই বোটটা রওনা দিয়ে দিল। অ্যান্ড দ্য হোয়াইট ম্যান যেও না বলে ওকে ধরে রাখতাম, আর ও কিন্তু সেই মহিলাটি ছুটে যেতে চাইতো, যে জল থেকে নাকি কেউ ওকে ডাকছে, তাই ও সেই জলের কাছে যেতে চাইতো সব সময়। বাট সিন্স দ্য সান অফ টুডে, কিন্তু আজকে যখন সিন্স দ্য সান অফ টুডে রোজ, আজকের সকাল থেকে যখন সূর্য উঠেছে, শি হিয়ার্স নাথিং, সে এই আর মানে ওম্যানটি যাকে আমরা দেখছি সে কিন্তু আর কিছুই শুনছে না। শি হিয়ার্স নট মি, সে কিন্তু আমাকেও শুনছে না। শি সিজ নাথিং, সে কিছুই দেখছে না। শি সিজ নট মি, সে আমাকেও দেখছে না। মি আবার বলছে কিন্তু যে আমাকেও দেখছে না, অর্থাৎ আরশাদ কিন্তু এখানে অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছে, যে আমি যার সঙ্গে এতদিন ধরে এখানে আছি সে প্রচণ্ড অসুস্থ, 5 দিন ধরে এখানে অসুস্থ, সে প্রথম এগুলো শুনতে পারত কিন্তু এখন আর শুনতে পাচ্ছে না, আমাকে দেখতেও পাচ্ছে না। একটা সময় দেখতে পেত, একটা সময় শুনতে পেত, তার কথাগুলো শুনতাম, কারণ তার জন্যই আমার অনেকটা এখানে থাকা। তাই সে আমার এখন আর ডাকও শুনতে পায় না, আর আমাকে এখন দেখতে পায় না। সেই অসহায়তারা কিন্তু এই আরশাদকে কিন্তু এখানে গ্রাস করে নিয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি।